তুই তুই বলে আমাকে মারাত্মকভাবে আক্রমণ করেছেন এবং তার যে দুর্বলতাটা সেই দুর্বলতাটাকে ঢাকার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, সর্বপ্রথম আমরা ভিডিওটি দেখে আসি। ব্যাপারে খুবই আপত্তিকর কিছু ল্যাঙ্গুয়েজ তিনি ব্যবহার করেছেন। তুই তুই বলে আমাকে মারাত্মকভাবে আক্রমণ করেছেন এবং তার যে দুর্বলতাটা সেই দুর্বলতাটাকে ঢাকার জন্য। তিনি তো আসলে মোহাম্মদপুরের প্রতিনিধি হওয়ার মতো মোহাম্মদপুরের স্থানীয় কোনো ব্যক্তি না। নরেন্দ্র মোদী, যার অতীত ইতিহাস অত্যন্ত নির্মম, মুসলমানদের রক্তে রাঙাতার ইতিহাস। বাংলাদেশটাকেই একটা ব্যাপকভাবে যে মূর্তি সংস্কৃতির আধিপত্য প্রতিষ্ঠার একটা আয়োজন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 2013 সাল থেকে আমার মূলত জাতীয় রাজনীতিতে একটা বিশেষ ভূমিকা রাখার যাত্রা শুরু। 2013 সালের হেফাজতে ইসলামের যে উত্থান, সেই সময়টায় আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম না, তবে ঢাকা কেন্দ্রিক আমার তৎপরতা ছিল এবং দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সকল কর্মসূচি পালিত হয়েছে সেখানে আমি অনেক জেলায় সফর করেছি এবং 5ই মে এর আগে 6ই এপ্রিল লং মার্চ, সেখানে আমি কেন্দ্রীয় জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি, বক্তব্য রেখেছি। আর 5ই মে তো অনেক গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করার সুযোগ হয়েছে। এমনটাই সেদিনের ছিল আমার ভূমিকা, যার কারণে টার্গেটে পড়ে যাই আমি। এবং সেই প্রেক্ষিতেই 5ই মের ম্যাচাকারের কিছুদিন পরে আমি অ্যারেস্ট হই এবং অ্যারেস্ট হয়ে অনেক মামলা ফেস করতে হয় আমাকে। 15টা মামলার জামিন নিয়ে 3 মাসের মাথায় আমি 2013 সালে মুক্তি লাভ করি। সেই থেকে আমার আওয়ামী দুঃশাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী পথ চলা, বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানে ভূমিকা রেখেছি। ভাস্কর্য ইস্যু যখন সামনে আসলো, বাংলাদেশে ব্যাপকভাবে শেখ মুজিবুর রহমান সাহেবের বড় বড় মূর্তি তৈরি করে বাংলাদেশটাকে, বিশেষ করে ঢাকা শহর সহ বাংলাদেশটাকেই একটা ব্যাপকভাবে যে মূর্তি সংস্কৃতির আধিপত্য প্রতিষ্ঠার একটা আয়োজন। বাংলাদেশের সর্ববৃহৎ যে প্রকল্প পদ্মা সেতু এবং পদ্মা সেতুর সংযোগ এক্সপ্রেসওয়ে, তার গোড়ায় ধুলাই পাড়ে যেই বিশাল মূর্তি স্থাপনের আয়োজন যখন হয়, তো স্বাভাবিকভাবে আলেম সমাজ সেটার বিরুদ্ধাচারণ করে এবং আমিও আমার ধর্মীয় ও রাজনৈতিক জায়গা থেকে মূর্তি স্থাপনের বিরুদ্ধে কথা বলি। আমার বক্তব্য, আমার কথা অনেক একেবারে সুনির্ধারিত পয়েন্টের উপর ছিল। আমাদের বক্তব্য কি, আমাদের চাওয়া কি, কেন, এই বিষয়ে আমার বক্তব্য ছিল দ্ব্যর্থহীন। এবং সেই দ্ব্যর্থহীন বক্তব্যের কারণেই একদিকে যেরকম গণমানুষের মধ্যে বিপুল জাগরণ তৈরি হয় এবং সেই জাগরণের কারণেই শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান সাহেবের সেই ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত থেকে তারা পিছু হটার প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারাত্মকভাবে সে ক্ষুব্ধ হয় এবং তার ক্ষোভের প্রধান টার্গেটে পরিণত হই আমি। অনেকটা সে এমনটাই নির্ধারণ করে যে আমার কারণেই তার এই বিশাল পরিকল্পনা এটা বাস্তবায়ন সম্ভব হয়নি। অনেকটা তার বাড়া ভাতে ছাই দেওয়ার মতো ঘটনা ঘটে গেছে। তো সেই জন্য আমি তার ব্যক্তিগত আক্রোশের শিকারে পরিণত হই এবং সেটাই 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের বিতর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার অতীত ইতিহাস অত্যন্ত নির্মম, মুসলমানদের রক্তে রাঙাতার ইতিহাস, আহমেদাবাদে, গুজরাটে, তারপরে বাবরি মসজিদের শাহাদাত, এই সব কিছুর সাথে নরেন্দ্র মোদীর ভূমিকা খুবই আপত্তিকর, ইসলাম বিদ্বেষী, মুসলমানদের রক্ত খেকো একটা ভূমিকায় নরেন্দ্র মোদীর অতীত। কাজেই সেই জায়গাটা থেকে আমরা বাংলাদেশের ঐতিহাসিক এই মাহেন্দ্র খণ্ডটাতে নরেন্দ্র মোদীকে আমরা কোনোভাবেই স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলাম না। আমাদের বক্তব্য ছিল ভারতের প্রতি আমাদের ওই জায়গাটায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান বা ভারতের
অংশগ্রহণ, এটা একটা প্রশ্ন, কেন করেছে সেটা একটা ভিন্ন প্রশ্ন, কিন্তু সংশ্লিষ্টতাকে আমরা অস্বীকার করি না। সেই জায়গা থেকে ভারতের রাষ্ট্রপতি অথবা অন্য কাউকে আমন্ত্রণ জানানো হলে আমাদের প্রতিক্রিয়াটা ততটা তীব্র হতো না, কিন্তু নরেন্দ্র মোদীকেই আনা হলো, যার কারণে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের সেই প্রতিবাদটাকে সুপরিকল্পিতভাবে তৎকালীন সরকারের একটা সহিংস রূপ দেয়। সহিংস রূপ দিয়ে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং আলেম সমাজের পূর্ণ শক্তিটাকে পর্যুদস্ত করার জন্য, নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার জন্য এবং এটাকে বস্তাবন্দি করার একটা মহা পরিকল্পনার অংশ হিসেবে তারা প্রধান টার্গেটে পরিণত করে আমাকে। তো আমি তাদের টার্গেটে পরিণত হওয়ার প্রেক্ষিতে যেটা বুঝেছি, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এবং তার পরামর্শদাতা এজেন্সিগুলো তারা এটা নিশ্চিত বুঝে নেয় যে আমাকে সম্পূর্ণরূপে ঘায়েল করা, বন্দি করাটা এটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে, ব্যাপক বিক্ষোভ এবং প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা আছে। এজন্য তারা আমাকে প্রথমে জনবিচ্ছিন্ন করার কোনো কুটকৌশল ফাঁদ তৈরি করে, কুটকৌশল আটে, যেন আমাকে অ্যারেস্ট করলে এবং আমাকে বন্দি করলে গণমানুষের পক্ষ থেকে, ইসলামী জনতার পক্ষ থেকে ব্যাপকভাবে কোনো ক্ষোভ না হয়, কোনো বিস্ফোরণ না ঘটে। সেই জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা এবং ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমার চরিত্র হননের ভয়ঙ্কর এক পরিকল্পনা, যেটা যুগে যুগে সকল স্বৈরাচারী অত্যাচারীদের সবচেয়ে বড় মানুষকে ঘায়েল করার, মানুষকে পর্যুদস্ত করার সবচেয়ে যেই ঘৃণ্য হাতিয়ার, সেই হাতিয়ারটাই শেখ হাসিনা শেষ পর্যন্ত আমার বিরুদ্ধে প্রয়োগ করে। অন্য অনেকের বিরুদ্ধেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক জাল বিস্তার করে। তার মধ্যে বড় একটা ষড়যন্ত্র ছিল আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুকে কেন্দ্র করে একটা হত্যা মামলা দায়ের করা, হত্যা মামলার নাটক সাজানো। সেই হত্যা মামলার মাধ্যমে আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি সহ হেফাজতের অনেক নেতৃবৃন্দকে ওই হত্যা মামলার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। আর আমাকে তারা চিহ্নিত করে হেফাজতে ইসলামের মাঠ পর্যায়ের মানুষের মধ্যে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার হিসেবে এবং জুনায়েদ বাবুনগরীর দক্ষিণ হস্ত হিসেবে এবং তার মুখপাত্র হিসেবে আমাকেই প্রধান টার্গেটে তারা পরিণত করে। আমাকে একজন ইসলামিক লিডার হিসেবে, ইসলামিক লিডার অর্থ হলো যে ইসলামী জনতা বাংলাদেশের, সেই ইসলামী জনতাকে যেভাবে আমি উদ্বেলিত করি বা আমার ডাকে তারা যেভাবে আন্দোলিত হয় এবং তারা আমার ডাকে ইসলামী যে কোনো দাবি দাওয়া, দেশপ্রেমিক যে কোনো আন্দোলনে তারা বিপুলভাবে তাদের মধ্যে সাড়া জাগে এবং একটা জাগরণ তৈরি হয়। সেই জায়গাটা থেকেই আমি যেটা মনে করি যে অনেক একটা লং টার্ম প্ল্যান বিগত সরকারের ছিল। তারা 2019 সালের নির্বাচনের পরেই তাদের টার্গেটে ছিল 2024-এর নির্বাচন পাড়ি দেওয়া। সেই 2024-এর নির্বাচনের বৈতরণী পাড়ি দেওয়ার জন্য তারা অনেক আগে থেকে, 4-5 বছর আগে থেকেই তারা ছক আঁকা শুরু করে। সেই ছকের মধ্যে যেটা ছিল যে তারা বিএনপি এবং জামাতকে একভাবে ডিল করবে, তারা নির্বাচন পর্যন্ত তাদেরকে রাজপথে মোকাবেলা করবে, আর হেফাজতে ইসলাম সহ আলেমুল আমাদের যে শক্তি, ইসলামিক যে শক্তিটা হেফাজতের ডাকে 2013-তে মাঠে নেমেছিল, সেই শক্তিটা যেন কোনোভাবেই আর মাঠে নামার মতো কোনো পর্যায়ে না থাকে, সেটাকে তারা আগে থেকেই এই হেফাজতের সম্পূর্ণ শক্তিটাকে পর্যুদস্ত করে তাদের ফুল নিয়ন্ত্রণে এক ধরনের বস্তাবন্দি করেন ফেলার মতো একটা পরিকল্পনা আটে। এবং সেই মহা পরিকল্পনার আলোকেই আমাকেই তারা প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করে এবং আমাকে অ্যারেস্ট করলে বিপুল মানুষের মধ্যে যেই প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা, যেটা ইতিমধ্যে এর পূর্বে কয়েকটা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। যেমন ওই যে শাল্লা সুনামগঞ্জে একটা ঘটনাকে কেন্দ্র করে একজন হিন্দু যুবক আমার বিরুদ্ধে কোনো একটা সে ফেসবুক পোস্ট করেছে, এটা নিয়ে সেই এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া স্থানীয় জনসাধারণের মধ্যে। আরও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তাদের কাছে এটা প্রতিভাত হয়েছে যে আমার প্রতি বাংলাদেশের ইয়াং জেনারেশন, একেবারে মাদ্রাসা, স্কুল, কলেজ, শ্রমজীবী সকল শ্রেণীর যুবকদের মধ্যে আমার একটা ব্যাপক ইনফ্লুয়েন্স আছে এবং আমার একটা জনপ্রিয়তা আছে এবং তারা আমার কথায় আন্দোলিত হয়, মাঠে নেমে আসে। এই জন্য এই তরুণ শক্তির থেকে
আমাকে বিচ্ছিন্ন করাটা তাদের মূল টার্গেট পূরণ করার জন্য অপরিহার্য বিষয় ছিল। এই জন্যই তারা আমার এই যে জনতার মধ্যে যে আমার যে ভালোবাসা, এই যে জনপ্রিয়তা, এটা যেন কমে আসে, এটার জন্যই তারা আমার চরিত্র হননের পরিকল্পনাটা আঁকে। যে এখানে এই পরিকল্পনাটা একটা মহা পরিকল্পনা ছিল। এই পরিকল্পনার মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রীর তার সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধান ছিল, তার নেতৃত্ব ছিল, এবং তারই নেতৃত্বে বাংলাদেশের সবগুলো গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের যে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে, এই এসবি, তারপরে অন্যান্য আরও গোয়েন্দা সংস্থাগুলো প্রত্যক্ষভাবে এটার সাথে জড়িত ছিল বলে আমাদের কাছে যথেষ্ট বিশ্বাস করার মতো প্রমাণ আছে। বিশেষ করে ডিজিএফআই তো সরাসরি এই বিষয়টাকে হ্যান্ডেল করেছে এবং তারা এখানে সরাসরি মাঠে এসে ভূমিকা পালন করেছে। এবং ঘটনা ঘটার সাথে সাথেই তাদের পূর্ব পরিকল্পনায় ধাপে ধাপে মিডিয়াকেও তারা সঙ্গে নিয়েছে। তাদের ডিজিএফআই এবং এনএসআই এর অথবা বিভিন্ন গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে যে মিডিয়াগুলো তাদের পারপাস সার্ভ করে থাকে, মুহূর্তের মধ্যে একই সাথে মাঠে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ঘাতানিক, তারা সবাই একসাথে মাঠে নেমে এসেছে এবং তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে মিডিয়া, আওয়ামী মিডিয়া, বাকশালী মিডিয়া, সেটাও পরিপূর্ণ শক্তি নিয়ে একসাথে নেমেছে। এবং গোয়েন্দা সংস্থাগুলো তারা তাদের সাথে যুক্ত ছিল বা তারাই মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে। আর ওই একই ধারায় প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সেই চরম বিশুদ্ধার তিনি করেছেন। তাদের মূল মুখ্য লক্ষ্য ছিল একটাই, সেটা হলো আমাকে যেন আর মানুষ ভালো না বাসে এবং আমার জন্য দেশে যেন তেমন কোনো বিক্ষোভ না হয়। কিন্তু আলহামদুলিল্লাহ বিক্ষোভ তো এরপরও তারা থামিয়ে রাখতে পারেনি, দমন করতে পারেনি। তাদের যেই সাজানো ষড়যন্ত্রের জাল ছিল, সেই জালটা প্রথমেই ছিন্ন হয়ে যায় এবং তাদের সকল অপকৌশলকে ব্যর্থ করে দিয়ে যেইভাবে উপস্থিত সম্পূর্ণ অপরিকল্পিত অবস্থায় হাজার হাজার মানুষ চারিদিক থেকে পঙ্গপালের মতো ছুটে এসেছিল, তার মধ্য দিয়েই মূলত শেখ হাসিনার পরিকল্পনা প্রাথমিকভাবেই এটা মার খায়। এরপরে তারা আবার সেটাকে নানাভাবে মেরামত করে নানাভাবে তারা তাদের পরিকল্পনাকে ধাপে ধাপে অগ্রসর করে নিয়ে যায় এবং আমার উপর যেই খড়গ নেমে আসে, ইতিহাসের এক ভয়াবহতম খড়গ, আমার বিরুদ্ধে মামলার পরে মামলা দিতে থাকে। 40 দিনের বেশি আমি 40 দিন একাধারে রিমান্ড নির্যাতন আমাকে ভোগ করতে হয়। আর এই ইত্যবসরে আমার পুরা পরিবারের উপর দিয়ে চলে আর এক নির্যাতনের স্টিমরোলার। পরিবারকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বাসা থেকে, তারপরে সেই অপহরণ করে নিয়ে সেখানে জিম্মি করে যা তা তাদেরকে দিয়ে বলানো হয়, মিডিয়া ট্রায়াল করানো হয়। অর্থাৎ বাংলাদেশের মানুষের সামনে আমাকে এবং আলেম সমাজকে, তাদেরকে মানুষের সামনে তাদের চরিত্র হননের জন্য, আলেম সমাজকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য, মানে ওই ইতিহাসের এক জঘন্যতম বর্বরতা তারা পরিচালনা করে। আমার ওই মুহূর্তে তো আমার কাছে, আমি তখনও বুঝে সারি নাই যে তাদের ষড়যন্ত্রের মাত্রাটা এত গভীর এবং এত সুদূর প্রসারী। এটা বুঝতেও যথেষ্ট সময় লেগেছে, ষড়যন্ত্রের যে গভীরতাটা এবং মাত্রাটা, এবং তারা যে আমাদের বিষয়টাকে কতটা শক্তভাবে হ্যান্ডেল করছে এবং এটার সাথে রাষ্ট্র এবং রাষ্ট্রের বহির্শক্তির কতটা গভীর সম্পর্ক, এটা বুঝতেও আমাদের যথেষ্ট সময় লেগেছে। আমার ধারণা ছিল যে তারা প্রাথমিকভাবে ওই সময়ের যে জাগরণ বা আন্দোলন, সেই আন্দোলনটাকে তারা ঠেকিয়ে দিয়েছে এবং সেই আন্দোলনের প্রধান মুখ্য ভূমিকা পালনকারী হিসাবে আমাকে তারা ঘায়েল করেছে। এতেই মনে হয় তাদের পরিকল্পনা আপাতত সমাপ্ত। কিন্তু পরবর্তীতে দেখি যে না, তাদের পরিকল্পনাটাই ছিল আসলে 21 থেকে 24 পর্যন্ত সুবিস্তৃত এক পরিকল্পনা। এবং তারা আমাদেরকে দীর্ঘ সময় কারারুদ্ধ করে আমাদের হেফাজতে ইসলাম এবং আমাদের যে কওমি অঙ্গন আলেম সমাজ, এটা যেন কোনোভাবেই আর রাজপথে সংগঠিত হয়ে তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের মাথা ব্যথার কারণ হতে না পারে, এটা ইনশিওর না হওয়া পর্যন্ত তারা এই বিষয়টাকে প্রলম্বিত করেছে, যার কারণে আমার জেল জীবন দীর্ঘায়িত হয়েছে। আর এই সময়টায় ট্রায়ালের মাধ্যমে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানিকর যে ভয়ঙ্কর যে মামলা আদালতে পরিচালনা করেছে, আদালতের বিচারক, আদালতের সম্পূর্ণ আয়োজন, এমনকি সেখানে যেন আমার মামলা পরিচালনার জন্য ভালো কোনো আইনজীবী যেন মামলা লড়তে না পারে, সেই আইনজীবীদেরকে ডিজিএফআই এর পক্ষ থেকে মারাত্মক ভীতি প্রদর্শন করা
এবং তাদেরকে হুমকি প্রদান করা সহ যাবতীয় সমস্ত আয়োজন, এমনকি আদালতে দীর্ঘ অনেক দিন পর্যন্ত একেবারে সরাসরি গোয়েন্দা সংস্থার প্রভাবশালী লোকজন সেখানে উপস্থিত থেকে তারা এই বিষয়গুলো ইনশিওর করেছে। অর্থাৎ সামগ্রিকভাবে তাদের পরিকল্পনাটা ছিল লং টার্মের, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং 2024-এর নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য আমাদের এই অঙ্গনকে নিয়ে যা যা করতে হয় সম্পূর্ণটাই তাদের পরিকল্পনার মধ্যে ছিল এবং তারা বাস্তবায়ন করেছে। দর্শক, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।